আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। গত 2 বছর ধরে করোনা ও অতিমারির দাপটে আমরা সবাই এক দুঃসহ পরিস্থিতির ভিতর দিয়ে কাটাচ্ছি। মানব জীবনের এই অসহায়তা, অনিশ্চয়তা ও আশঙ্কার মেঘ সরিয়ে দিয়ে মন আনন্দ কিরণে ভরিয়ে দেবার এক অভিনব প্রয়াস নিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের সদস্যরা। তারা উপস্থাপন করেছে এক কালজয়ী নাটক, তাহার নামটি রঞ্জনা। স্বনামধন্য নাট্যকার, ঔপন্যাসিক ও সাংবাদিক বিধায়ক ভট্টাচার্যের লেখা নাটকটি আকাশবাণীতে বেতার নাটক হিসেবে প্রভূত প্রশংসা পেয়েছিল। সেই সময় অভিনয় করেছিলেন নাট্য জগতের প্রবাদ পুরুষ শম্ভু মিত্র ও তার স্ত্রী তৃপ্তি মিত্র। আমার বহুদিনের বাসনা ছিল যে ছাত্রছাত্রীদের নিয়ে এই নাটকটিতে অভিনয় করানো। নিঃসন্দেহে এটি একটি দুঃসাহসিক প্রচেষ্টা, বিশেষত এখন যেখানে স্কুল কলেজ বন্ধ, সাক্ষাতে দেখাশুনো কথা বলা যাচ্ছে না, অন্যদিকে পড়াশুনোর ভীষণ চাপ রয়েছে ছাত্রছাত্রীদের। এই দুয়ে মিলে আমার কাছে এটা একটি অবাস্তব পরিকল্পনা বলে মনে হয়েছিল প্রথম দিকে। পরে আমাকে সাহস দিয়েছিলেন আমাদেরই সহকর্মী শ্রী তাপস চক্রবর্তী মহাশয়। এই ভার্চুয়াল কমিউনিকেশনের যুগে ঘরে বসে দূরত্ব বজায় রেখে বিভিন্ন চরিত্রের সংলাপগুলি একের সাথে অপরের জুড়ে দিয়ে যে অনবদ্য শ্রুতি নাটক সৃষ্টি করেছেন তিনি, তার জন্য আমি তাপসবাবুকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নাটকের যে বিষয়বস্তু আমি অল্প পরিসরে আপনাদের জানিয়ে রাখি। এক কৃষ্ণপক্ষের রাতে বহরমপুর জেলের ভিতর অফিস ঘরের একটি দৃশ্য দিয়ে এই নাটকটির অবতারণা। অফিসের চেয়ারে বসে জেলার বিরাজবাবু ফাঁসির আসামি কৌশিকের প্রতি সমব্যথী এবং সহানুভূতিশীল। কৌশিকের প্রকৃত পরিচয় জানার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তিনি। কৌশিককে খুনি বলে একবারও মনে হয়নি তার। কৌশিক কেন যে খুন করল সে কারণও তার কাছে পরিষ্কার নয়। কেমন এক রহস্য ঘন মানুষ এই কৌশিক। কোর্টে কৌশিক তার প্রকৃত পরিচয় ও খুনের আসল কারণ গোপন করে গেছে। সেও জানে যে আর কিছুক্ষণের মধ্যেই তার ফাঁসি হবে। সেই সময় হঠাৎ গভীর রাতে জেলে এসে উপস্থিত হয় এক তরুণী সুদূর শিলিগুড়ি থেকে। তারপর কি হলো
তারপর জানতে গেলে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে এই নাটক। নাটকের নাম তাহার নামটি রঞ্জনা। আসুন এখন আমি আপনাদের সাথে নাটকের মূল চরিত্রগুলির পরিচয় করিয়ে দিই। জেলারের ভূমিকা অভিনয় করেছে শ্রীমান অর্চিষ্মান বণিক। অর্চিষ্মান আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর 4th ইয়ারের ছাত্র, অত্যন্ত প্রতিভাময় আমাদের অর্চিষ্মান, এবং ও খুব ভালো অভিনয় করে। পণ্ডিত মশাইয়ের ভূমিকায় অভিনয় করেছে প্রফেসর কৌশিক চ্যাটার্জি। এখন ও আছে ইউনিভার্সিটির আমাদের এক্সামিনেশন সেলে। কৌশিক যখন ছাত্র ছিল এই বিশ্ববিদ্যালয়ে, আমরা তখন থেকে ওর গুণের কথা জানি। কৌশিকের গলায় আমরা স্তোত্র পাঠ শুনেছি, আমরা বেদ মন্ত্র শুনেছি, খুব সুন্দর। সেই জন্যই মূলত আমি কৌশিককে এই ভূমিকায় অভিনয় করার জন্য অনুরোধ করেছিলাম। রঞ্জনার ভূমিকায় অভিনয় করেছে আমাদেরই ছাত্রী শ্রীমতী অন্তরা ঘোষাল। অন্তরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর 4th ইয়ারের ছাত্রী। অন্তরা বিশেষ অভিনয় অথবা আবৃত্তিতে পারদর্শী ছিল না, কিন্তু দায়িত্ব পাবার পর ও নিজেকে যথেষ্ট পরিণত করেছে এবং একটা অদম্য চেষ্টা ছিল ওর মধ্যে। মূলত সেই কারণেই ও চেষ্টা করেছে এই চরিত্রটিকে ঠিক মনের মতন করে ফুটিয়ে তোলার। যে কথাটি আজ আমার বলার বিশেষ প্রয়োজন তা হলো আমার ছাত্র ছাত্রী ও তরুণ শিক্ষকের উদ্দেশ্যে তাই নাটকের চরিত্রগুলোতে অভিনয় করেছে। প্রথম দিকে ওরা সবাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল এই ভেবে যে এই কঠিন নাটক ঠিক মতন রূপায়ণ করতে পারবে কিনা। কিন্তু আমার এই কথা আজ স্বীকার করতে কোন রকম দ্বিধা নেই যে ওরা সবাই সর্বতভাবে সফল হয়েছে। এই বয়সে যে কঠিন চরিত্রগুলি ওরা চিত্রায়িত করেছে তা যে কোনো পেশাদারী অভিনেতা অভিনেত্রীকে হার মানায়। আমি আন্তরিকভাবে আশা করব ভবিষ্যতে ওরা আর অনেক বড় কাজের দায়িত্ব নেবে, নিজেদের সুনাম বজায় রাখবে, এই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। নাটকটির আবহাওয়া, সঙ্গীত, দৃশ্যপট, ভিডিওগ্রাফি সম্পূর্ণ করেছেন তাপস চক্রবর্তী মহাশয়। আসুন আমরা শুনি নাটক তাহার নামটি রঞ্জনা। কি হলো পণ্ডিত মশাই? না, কিছুই হলো না। ও উঠে কোনো কথাই শুনতে রাজি নয়। কত বুঝিয়ে বললাম যে বাপু হে, আর 1 ঘন্টা বাদে তোমার ফাঁসি হবে, এ সময় একটু গীতা, একটু চণ্ডী পড়ে শোনাই, শোনো। কিন্তু সামান্য একটু মুচকি হেসে সেই যে গম্ভীর মুখে আমার দিকে চেয়ে রইল, ব্যাস, হ্যাঁও বলে না, নাও বলে না। কাহা তো কার বসে বসে মশার কামড় খাওয়া যায় বলুন? তাই চলে এলাম। তা বেশ করেছেন, একটু বসুন চুপ করে। ফাঁসির হুকুম আছে রাত 3টে থেকে 4টের মধ্যে, এখনো অনেক সময় বাকি। একটু বসুন, গল্প করা যাক। তা হ্যাঁ মহাদেব, তুমি এখন আসতে পারো। একটু কাছাকাছি থেকো, বুঝলে? আচ্ছা স্যার। তা সিগারেট চলবে নাকি পণ্ডিত মশাই? সিগারেট? হ্যাঁ, তা দিন খাই।
এরকম আশ্চর্য আসামি আমি জীবনে দেখিনি। আমিও না, সত্যি আশ্চর্য। ধরুন না কেন বিরাজবাবু, আজ প্রায় 12 বছর আমি তো জেলেই কর্তব্য করছি, কিন্তু এমন একটি অদ্ভুত নীরব মানুষ না মশাই দেখেছি বলে আমার তো মনে পড়ে না। হ্যাঁ, শুধু অনেক দিন আগে কালু কাহার নামে একজন আসামি এসেছিল, বুঝেছেন? তাকেও দেখেছিলাম ঠিক এমনই গম্ভীর। তবে সে ফাঁসির রাতে এমন কাঁদতে শুরু করেছিল, তার সেই কান্না থামলো একেবারে ফাঁসি হয়ে যাবার পর। কিন্তু কৌশিকের মতন... দেখুন, আমি কিন্তু হলফ করে বলতে পারি যে কৌশিক কখনোই ওর আসল নাম নয়, আসল নাম গোপন করে গেছে। হতে পারে, হতে পারে। হতে পারে নয়, তাই এই যে এত চেষ্টা করা হলো কোর্টের বাইরে, তা আগাগোড়াইও নির্বিকার মুখে বলে গেল যে ওর নাম কৌশিক গুপ্ত, অন্য কোনো নাম আমার নেই। ছেলেটির ব্যবহার আগাগোড়াই কেমন যেন রহস্যময়। আগাগোড়াই? দেখুন, প্রথমত বালুচরে ওরই বয়সী একটি যুবক কিষান চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে থানায় গিয়ে বলল যে আমি কিষান চাঁদকে খুন করেছি। তারপর কোর্টে দাঁড়িয়ে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এক সুরে বলে গেল যে আমি খুন করেছি। জজ সাহেব জিজ্ঞেস করলেন যে কেন খুন করেছো? বলে ওকে খুন করা দরকার হয়ে পড়েছিল। ব্যাস, এর চেয়ে বেশি আর একটাও কথা নয়। আচ্ছা, বাড়িঘর কোথায় সেসব বলেছিল কিছু? কিছুই না। তাই ভাবছি পণ্ডিত মশাই, কি বলুন তো, আজ একবার শেষ চেষ্টা করব। আজ ওকে এই ঘরে ডেকে এনে আপনি এবং আমি দুজনে মিলে চেষ্টা করব ওর সত্যিকারের পরিচয়টা বার করবার। বেশ বেশ বেশ, কিন্তু কেন বলুন তো বিরাজবাবু, ওর পরিচয়টা গোপন করছে কেন? আমার মনে হয় ও কাউকে বাঁচাতে চাইছে, হয়তো কোনো পরিবার কিংবা কোনো আত্মীয় অথবা কোনো মেয়েকে। বারবার বলছে যে আমার সংসারে কেউ নেই। একটা 26-27 বছর বয়সের যুবকের কেউ কোথাও নেই, এ কথা ভাবতে একটু অবাক লাগে না? লাগেই তো। অথচ চেহারা কিন্তু মোটেই ছোট লোক বা গুন্ডার মতো নয়, পরিচ্ছন্ন ভদ্র চেহারা। না, এ কাজ করতে আর ভাল লাগছে না। জানি না কেন পণ্ডিত মশাই, প্রায় 6-7 মাস মনে করুন কৌশিক এখানে আছে। প্রায় প্রত্যেক দিনই ওর সঙ্গে আমার দেখা হয়েছে, কথা বলেছি, কিন্তু প্রত্যেক দিন থেকে আমার একটি কথাই মনে হয়েছে যে কিষান চাঁদকে খুন করার পেছনে এমন কিছু ঘটনা বা কাহিনী জড়িয়ে আছে যা বিচারক জানতে পারলে হয়তো ওর মৃত্যুদণ্ডটা হতো না। তাই কোর্টে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন তো করলই না, উপরন্তু ক্রমাগত বলে গেল যে আমি খুন করেছি কিষানকে, বিচার করে যা দণ্ড হওয়ার দিন। ছেলেটা কিন্তু হতভাগ্য বিরাজবাবু। বাপ মানেই ঠিকই, থাকলে এমন হতো না। আমার সাথে তো ভালো করে কথাই বললে না। শুধু আপনার সঙ্গে কেন পণ্ডিত মশাই, ওই সকলের সঙ্গে ওর একই ব্যবহার, কথাই বলতে চায় না কারোর সঙ্গে। তারপর হ্যাঁ, আরো একটা মজার ব্যাপার কি, হ্যালো, কে? হ্যাঁ, আমি বিরাজ কথা বলছি। আপনি কে? ও, চিফ সুপার। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং, গুড ইভিনিং। এই আপনার গলার আওয়াজটা একদম বুঝতে পারিনি স্যার। হ্যাঁ, কৌশিক গুপ্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই 3টে থেকে 4টের মধ্যে ফাঁসি হয়ে যাবে। টেক ইউর পার্ডন স্যার। ফাঁসির ব্যবস্থা টেস্ট করার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার সব টেস্ট করে রেখেছি, সব ঠিক আছে। না না না, কোনো কেলেঙ্কারি হবে না। ডাক্তার মিত্র? হ্যাঁ, উনি 3:15 সময় আসবেন বলেছে। হ্যাঁ, আমি তো জানি যে আপনি কত ভাবেন এই নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, গুড মর্নিংটা বিলিতি মতে স্যার, আমাদের সূর্যোদয় পর্যন্ত নাইট। না স্যার, কিচ্ছু ভাববেন না, সব সেফলি হয়ে যাবে। কি ব্যাপার, এত রাত্রে?
জেল সুপার খবর নিচ্ছিলেন যে ওই ফাঁসির দড়িগুলো টেস্ট করা হয়েছে কিনা। এই দেখুন আর এক বিপদ, কলকাতা থেকে একজন প্রকাশক কৌশিককে তার জীবন কাহিনী লিখবার জন্য অনুরোধ জানায়, তাও তৎক্ষণাৎ রাজিও হয়ে যায়। 3-3.5 মাস খেটে ওদের একটা মোটা খাতা দিয়েও দেয়। সেই প্রকাশক কপিরাইট বাবদ 2000 টাকা পাঠিয়ে দিয়েছে, সে আজও প্রায় মাসখানেক হলো। এই মাসখানেক ধরে টাকা পোড়া খামটা শিলমোহর করা অবস্থায় আমার কাছেই পড়ে আছে। রোজ ওকে বলছি যে বাবা এটার কি ব্যবস্থা হবে বলে দাও একটু, আমি তো আমার কাছে রাখতে পারবো না। বলে ঠিক সময় হলে বলবো, আর একটু ভাবি। দেখি আরেকবার চেষ্টা করে। নইলে আর কবে বলবে? বটেই তো। দেখুন পণ্ডিত মশাই, অন্য কিছু নয়, শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে যে যদি সত্যি ওর কেউ কোথাও না থাকে তাহলে তো আপদ চুকেই গেল, কিন্তু যদি কেউ থাকে? আমার মনে হয় আছে। তাহলে সারা জীবন ওর তো কোনো খোঁজই পাবে না। আহা, তা কেন? বিচার আরম্ভের পর ওর ছবি টবি কাগজে বেরিয়েছিল, তাহলে যারা চেনবার তারা কেন চিনতে পারবে না? সে ঘুরে বালি পণ্ডিত মশাই। শ্রীমান কৌশিক বলেন যে তিনি 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে আসেন, আর যাননি। তাছাড়া বাড়িতে নাকি কেউ নেই। এবার বুঝতে পারছেন, এই 10 বছরে নিশ্চয়ই ওর চেহারার এমন পরিবর্তন হয়েছে যে নিজের লোকজন আর চিনতেই পারছে না। না না, কথায় কথায় অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। এই কে আছো? একটু কৌশিককে ঘরে নিয়ে এসো। এই ঘরে স্যার? হ্যাঁ এই ঘরে। আচ্ছা স্যার। সামান্য একটু বেআইনি মনে হচ্ছে ঘরে আনাতে, কিন্তু হোক, আইন আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে যদি কৌশিকের আসল নাম পরিচয়টা জেনে বার করতে পারি। জানেন, গোটা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে হাজার হাজার চিঠি এসছে। সকলের এক অনুরোধ, আসামি সম্বন্ধে আরো কিছু দয়া করে প্রকাশ করুন। কেন কেন? যারা চিঠি লিখেছেন তাদের প্রত্যেকেরই হয়তো কেউ না কেউ হারিয়েছে কিংবা পালিয়ে গেছে। তাছাড়া আমার উপর কনফিডেন্সিয়াল অর্ডার আছে যে ওর পরিচয় জানবার জন্য আমি যে কোনো ব্যবস্থা করতে পারি। তাই জন্য ঘরে ডাকছি ওকে। যদি সহানুভূতির ছোঁয়া লেগে আহা, যদি রাত 3টের সময় বারবার ফোন আসে এভাবে কিরকম লাগে বলুন তো? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো। ও গুড নাইট স্যার, আপনি এখনো ঘুমোতে যাননি? আগে তরুণী? তরুণী কি করবে স্যার? দেখা করবে কৌশিকের সঙ্গে? না স্যার, আমি আর কি বলবো। আপনি যখন নিজেই 2 ঘন্টা কথা বলে কনভিন্সড হয়েছেন, আগে আছে আছে সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট। মহাদেব শোনো, একটি মেয়ে আসছে, জেল সুপার পাঠাচ্ছেন। এলে তাকে ভালো করে সার্চ করে তুমি দাঁড়াবে দরজায় এসে, ঠিক আছে? আরে শোনো শোনো, যাচ্ছ কোথায়? আমি ইশারা করলে তবে মেয়েটিকে নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে স্যার। শিলিগুড়ি থেকে একটি মেয়ে এসছে। তার ধারণা কৌশিক তার 10 বছর আগে নিরুদ্দিষ্ট বড় ভাই। জেল সুপার তার সঙ্গে 2 ঘন্টা কথা বলেছেন। তিনি মনে করেন যে মেয়েটি চেনে। তা এত দেরি করে এলে কেন? কৌশিকের কেস 6 মাসের ওপর চলছে। সেটাই তো জানতে হবে। মনে হয় দেরিতে খবর পেয়েছে। যাই হোক, যদি সত্যি বোন হয় তাহলে তো এবার আর বাছা ধানে চালাকি করা চলবে না। ওর চোখে মুখে যে ভাব ফুটে উঠবে তাই দেখে। আরে কৌশিক এসো এসো। হ্যাঁ মহাদেব, তুমি আসতে পারো, দরজার ওপাশেই থেকো, বুঝলে? তা একটা সিগারেট চলবে কৌশিক? সিগারেট দিন। আরে বসো বসো। বসবো? হ্যাঁ বসো বসো। বলুন।
না না, বলা বলির জন্য ডেকে পাঠায়নি। তবে তবে আর কি, ভাবলাম বাকি সময়টুকু ওই অন্ধকার ঘরে কাটিয়ে কি লাভ, তার চেয়ে বরং এই ঘরটাও বেশ বড়, আলো হাওয়া আছে এখানে, একটু বসে গল্প করা যাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশ্চর্য! হ্যাঁ জানো বাবা কৌশিক, প্রায় 6-7 মাস তোমাকে দেখছি, এর মধ্যে কিন্তু আমার একদিনও মনে হয়নি যে তুমি খুনি। কিষাণ চাঁদকে খুন করে তুমি জেলে এসেছো। কেন খুন করতে গেলে কৌশিক? কেন গেলাম? এই প্রশ্ন কিন্তু আমারও মনে হচ্ছে। তোমার মতন শিক্ষিত ছেলে। না, আমি তো শিক্ষিত নই, লেখাপড়াই জানি না, শেখবার সুযোগই পাইনি। তা বেশ, কিন্তু কিষণকে খুন করলে কেন? কেন? খুন করবার দরকার ছিল বলে। ওর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, তাই আমি খুন করেছি। আমি নিয়েছিলাম ওর বিচারের ভার, বিচার করে তবে ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। বুঝতে পারছি আপনারা ছটফট করছেন আসল কাহিনীটা জানবার জন্য। বেশ, বলছি শুনুন মন দিয়ে। যে কথা আমি বিচারককে বলিনি, আমি বলছি সেই কথা। জানেন, আমি তো মেয়েকে ভালোবাসতাম, আর কিষণ ছিল আমার পরম বন্ধু। তা 7 দিনের জন্য আমি পাটনায় গিয়েছিলাম। কিষণকে বলে গিয়েছিলাম যে ও যেন ওকে দেখাশোনা করে। ফিরে এসে দেখলাম যে কিষণ মেয়েটিকে বিয়ে করেছে। মেয়েটিকে জিজ্ঞেস করতে সে কাঁদতে কাঁদতে বলল যে কিষণ তাকে অজ্ঞান করে, তার সর্বনাশ করে তারপর বিয়ে করেছে। কিষণ জানত যে সে আমার বাগদত্তা। মেয়েটির বাবা মা কেউ ছিল না। আমি তাকে কলকাতার পথ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি আমি কিষণকে দিয়েছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে আমি বিচার করে দণ্ড দিলেও আইন বলে একটা ব্যাপার আছে, সে তখন আমার আবার বিচার করবে, আর তার ফল এই মৃত্যুদণ্ড। কিন্তু একটা কথা ভেবে আমার ভারী ভালো লাগছে জানেন, যে স্বর্গের চূড়ান্ত বিচার সভায় আমার যখন ডাক পড়বে, কিষণকেও থাকতে হবে সেখানে। কিন্তু আমি বেশ জানি যে সেখানেও সে আমার দিকে মুখ তুলে চাইতে পারবে না। তবে যে আমায় বলেছিলে যে স্বর্গ নরক এসব কিছুই মানো না। আমি যদির কথা বলেছি পণ্ডিত মশাই। যদি থাকে তাহলে বিচার হবে, না থাকে এ তো বই গেল। সে মেয়েটি কোথায়? আগে তা তো বলবো না। নাম কি তার? তাও বলবো না। বলুন স্যার, আর কি জবাব দিতে হবে? কৌশিক, আমি একটু আগেই বলছিলাম পণ্ডিত মশাইকে যে তোমার সত্যিকারের পরিচয় জানবার জন্যে আমাদের কাছে কয়েক হাজার চিঠি এসছে। যদি তুমি দয়া করে জানিয়ে দিন না যে তারা যাকে খুঁজছেন আমি সে লোক নই। কিন্তু তোমার তো একটা পরিচয় জানাতে হবে। আমার নাম কৌশিক গুপ্ত, পিতার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার এক গণ্ডক গ্রামে। গ্রামের নাম কৃষ্ণপুর কিংবা বিষ্ণুপুর হবে, ঠিক মনে নেই। 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই, আর আমার মা তার আগে। তো এসব তো তুমি কোর্টেই বলেছ। হে, আবার জানতে চাইলেন তাই বলছি। না না, আমি জানতে চাই তোমার আসল পরিচয়। আপনারা তো আর পরিচয়টাকে ফাঁসি দেবেন না, দেবেন মানুষটাকে। সেটা তো আপনাদের সামনে হাজির। মনে করো তোমার মা তোমার খবরটুকুর জন্যে। আগে না, মা নেই আমার। তাহলে কে আছে? আগে কেউ নেই। বছর 3 আগে খবর পেয়েছি তিনিও দেহ রেখেছেন। সে যাক। তা তোমার এই টাকাগুলো কি হবে বলো তো? বলবো। আরে কখন বলবে? আর তো আরে বলো বলো। স্যার, ওই দরজাটা দিয়ে ওই উঠোনে উঠে বেরিয়ে ওই যে ফাঁসি কাঠটা চাঁদের আলোয় দেখা যাচ্ছে, ওই দিকেই তো আমার মহাপ্রস্থান। সেই মহাপ্রস্থানের পথে আমি আপনাকে নিশ্চয়ই বলে যাব। মহাদেব, ওকে ভালো করে সার্চ করেছো তো?
হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে পাশের ঘরে অপেক্ষা করতে বলো, আমি ডাকলে নিয়ে এসো, বুঝলে? হ্যাঁ স্যার। শোনো কৌশিক, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সঙ্গে দেখা করতে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন। বোন? বলেছি তো আমার কোনো বোন নেই। সে কথা বললে তো চলবে না। সে গভীর রাতে জেল সুপারের সঙ্গে দেখা করে যেভাবেই হোক তাকে কনভিন্স করেছে এবং স্পেশাল পারমিশন পেয়েছে। কাজেই সামান্য বাকি সময়টুকু শান্তি পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। শান্তি পাওয়া যাবে একেবারে ওই। মেয়েটি কোত্থেকে এসছে আন্দাজ করতে পারো? আগে জ্যোতিষ জানা থাকলে আন্দাজ কেন, বলেই দিতে পারতাম স্যার। মেয়েটি এসছে শিলিগুড়ি থেকে। বাঁকুড়া জেলায় শিলিগুড়ি বলে তো কোনো গ্রাম নেই স্যার। বাঁকুড়া জেলায় থাকবে কেন হে? শিলিগুড়িতেই। সেখানে তোমার মা, তোমার আপন মাকে ছেলেবেলায় মারা গেছেন তিনি স্যার। তুমি কেন বলছো না তোমার শিলিগুড়িতে বাড়ি? জীবনের শেষ মুহূর্তে শুধু শুধু কতগুলো মিথ্যা কথা বলবো স্যার, তা কি চান আপনি? কিন্তু মেয়েটি কি শিলিগুড়ি থেকে এত দূর এসেছে শুধু আমার সঙ্গে দেখা করার জন্য? সেই কথাই তো ফোনে জেল সুপার বললেন। 4 মাস আগে আমাকে একটা লোকও ওকে দিয়ে দেখেনি। আজ এত দামি জিনিস হয়ে গেছি যে আমাকে দেখার জন্য 400 মাইল দূর থেকে ছুটে আসছে লোকজন। বাবা কৌশিক, মানবতার কাছে এগুলো তোমার ঋণী। মেয়েটির সঙ্গে দেখা করতে তোমার সাথে 2 মিনিটও লাগবে না, কিন্তু যদি দেখা না করো তাহলে এই যে এতটা পথ একটা যুবতী মেয়ে আশা নিরাশার উৎকণ্ঠার দোলাই দুলতে দুলতে ছুটে এসে। স্যার, কিন্তু কোথায় কথা বলবো মেয়েটির সঙ্গে? এখানে একা? না স্যার, আমি কথা দিচ্ছি আপনাকে, এতটুকু ভাবনার কারণ নেই। এই মেয়েটির সম্পর্কে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। হয়তো কোনো ভুল ঠিকানা পাওয়া কোনো গরিব নেই, অথবা ভাবছেন পকেটের মধ্যে ছোট্ট একটা রিভলভার কি 1 গুলি পটাশিয়াম সায়ানাইড নিয়ে এসেছে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, পৃথিবীর কোনো কিছুর বিনিময়, এমনকি সুন্দরী তরুণীর মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আমি ওই মহামান্য ভারত সরকারকে দেখবেন ঠকাবো না। আমার মতন খুনির জন্য যে পুরস্কার ধার্য হয়েছে তা আমি হাসি মুখে গলা পেতেই নেব স্যার। বেশ, আমি তোমাকে মেয়েটির সঙ্গে এই ঘরে একলাই কথা বলতে দেব। ধন্যবাদ স্যার। এরকম ঘটনা জেলের মধ্যে আগে কখনো ঘটেনি, তবু তোমার আত্মসম্মানের উপর নির্ভর করে আমি দেব। হ্যাঁ, কিন্তু বিরাজবাবু। পণ্ডিত মশাই, মাফ করবেন, আপনার উপর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়ছে ক্রমশ। আপনি কি মনে করেন যে আমি ফাঁসির আসামি বলে এতই ঘৃণ্য চরিত্রের যে ওই মেয়েটিকে আমি এমন কিছু করব যাতে বিরাজবাবুর, আপনার, ওই মেয়েটির, আমার এবং জেল সুপারের মান মর্যাদা বিশ্বাসও নষ্ট হবে? ছি ছি পণ্ডিত মশাই, ছি। মানুষকে যখন দেখবেন ওই চুরি, ডাকাতি, খুন, সাময়িক অপরাধগুলো দিয়ে বিচার না করে মানুষ যে আমি ভগবানের অপূর্ব সৃষ্টি, এই মানুষ, এই বলেই দেখবেন তাতে কোনোদিন ঠকবেন না। এমন চমৎকার কথা বলছো, অথচ তুমি লেখাপড়া জানো না। এসব কথা যে শোনা কথা পান তো, এক্ষুনি নরশব্দের মানে জিজ্ঞেস করবেন, দেখবেন আমি একেবারে কাত হয়ে গেছি। আপনি এক কাজ করুন পণ্ডিত মশাই, আপনি কৌশিককে নিয়ে পাশে ডেপুটির ঘরে অপেক্ষা করুন। আমি একটু মেয়েটির সঙ্গে দেখা করে আসি। ভালো কথা, এসো হে কৌশিক। মহাদেব, মেয়েটিকে নিয়ে এসো। এসো এসো, বসো বসো। তা শুনলাম তুমি জেল সুপারের সঙ্গে দেখা করেছো? আগে হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম ওখানে। দেখো,
তুমি আমার ছোট মেয়ের বয়সী, তোমাকে তুমি বলছি বলে রাগ করো না কিন্তু। না না, এ কি বলছেন? তুমিই তো বলবেন আমাকে। কি নাম তোমার মা? আমার নাম রঞ্জনা মজুমদার। মজুমদার? হ্যাঁ। তুমি তো কৌশিকের সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ, কেন? আমার কি আসতে দেরি হয়ে গেছে? না, আরো পরে এলে হয়তো সত্যি দেরি হতো। সময় হচ্ছে 3টে থেকে 4টে। আচ্ছা, এবার তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করবো মা। করুন। না না, ভয় পাবার কিছু নেই এতে। তোমার এই দেখা করার ব্যাপারটা সহজ করতে চাই। তা বাড়ি কোথায় তোমাদের? শিলিগুড়ি। প্রপার শিলিগুড়ি? না, খঞ্জনা গ্রাম। বাবা মা? বাবা ছোটবেলাতেই মারা যান, মা আছেন। বাড়িতে এখন শুধু আমি। তাহলে তোমার মা নিজে না এসে তোমাকে পাঠালেন কেন? কি করে আসবেন? মার তো অসুখ, সেই কবে থেকে তিনি বিছানায় পড়ে আছেন। কটি ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। সেই জন্যই আমরা ছোটবেলায় দুজনকে খুব ভালোবাসতাম। কিন্তু কৌশিককে তো তোমার চেয়ে অনেক বড় বলে মনে হয়। হ্যাঁ, 10 বছরের। কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল বুঝি? হ্যাঁ। কেন? গ্রামে থাকলে কিচ্ছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে, সেই জন্যই। আচ্ছা, তা শেষ কবে দেখা হয়েছিল? তা প্রায় 8 বছর আগে। এতদিন? তা তোমার এখন বয়স কত মা? 18। তা এতদিন পরে দেখা হবে, চিনতে পারবে তো? দেখুন, আমিও ও কথা ভেবেছি, ভয় হচ্ছে। হয়তোবা চিনতেও পারবো না। কিন্তু এতদিন কি করছিলে? আজ প্রায় 7 মাস বিচার চলছে, কাগজপত্রের ছবিও বেরিয়েছে। না না, আমি কিছু খবরই পাইনি। গেল সোমবারে মা একটা মশলা বাঁধা ছেঁড়া কাগজের টুকরোতে দাদার ছবি আর মামলার কথাটা পড়েন। যদিও দাদার সঙ্গে সেই ছবির মিল খুব অল্প ছিল জানেন। তবুও মা আমাকে বললেন, তুই একবার বহরমপুর যা মা, গিয়ে জেনে আয় সত্যি মিঠু না অন্য কেউ। ওর ডাক নাম বুঝি মিঠু? হ্যাঁ হ্যাঁ, মিঠু। আর ভালো নাম অম্বুজাক্ষ। তবু মনে হয় তোমার মা এলেই যেন ভালো হতো। যদি তোমার ভাই হয় আর তুমি যদি চিনতে না পারো? আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। তা করো। যদি কৌশিক তোমার দাদাও হয়, তাহলেও আমার মনে হচ্ছে যেন ও তোমাকে চেনা দেবে না। নিশ্চয়ই এমন কোনো গুরুতর কারণ আছে যার জন্য। তা হোক, তবুও ওর সঙ্গে আমি কথা বলবো, প্রশ্ন করব আমি। আমাদের 2 ভাই বোনের ছেলেবেলায় এমন কতগুলো ঘটনা আছে যা ও আর আমি ছাড়া কেউ জানে না। সেসব কথা জিজ্ঞাসা করে আমি ওর মুখের ভাব লক্ষ্য করব, তাহলেই ধরা পড়বে। তাছাড়া দাদা রবীন্দ্রনাথ আবৃত্তি করতো দিনরাত। রবীন্দ্রনাথ এত ভালোবাসতো, গায়ের লোকে ওকে রবি পাগলা বলতো। রোজ রাতে আমাকে ঘুম পাড়াতে আমাকে আবৃত্তি করে শোনাতো। সে কথা বলবো ওকে। তুমি বলছো কৌশিক রবীন্দ্রনাথ ভালোবাসে, কিন্তু সে বলছে সে একদম লেখাপড়া জানেই না, যেন জীবনে রবীন্দ্রনাথের নামই শোনেনি। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি। বলুন। যদি কৌশিক তোমার ভাই হয়, তাহলে মিনিট 40 তুমি কথা বলতেই পারো। কিন্তু একটা কথা, যদি তোমার ভাই না হয়, তাহলে অনর্থক সময় নষ্ট করো না, কেমন? ঠিক আছে, তাই হবে। এমন ভয় করছে আমার, ভাবছি যদি আমার দাদা হয়, তাহলে মাকে ফিরে গিয়ে কি বলবো? আর যদি দাদা আমার না হয়, তাহলেই বা কি বলবো? ওই পাশের ঘরে কৌশিক রয়েছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। মহাদেব, তুমি কৌশিককে পৌঁছে দিয়ে একটু বাইরে থেকো, ওরা একলা ঘরে কথা বলবে, বুঝলে? আচ্ছা স্যার, চলুন। এই যে এখানে যান।
নও? আমাকে চিনতে পারছো না? না, না, আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। কৌশিক গুপ্ত? তোমার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বাঁকুড়া জেলায়। গায়ের নাম হয় কেষ্টপুর নয় বিষ্টপুর, ভুলে গেছি। ভুলে গেছো? কেন ভুলে গেছো কেন? ছেলেবেলায় পালিয়ে এসেছিলুম তো, তাই। তুমি মিথ্যে কথা বলছো, তাই না? তোমার গলাটা কিন্তু অনেকটা, মানে অনেকটা মিঠুদার মতো। তোমার ওই মুখময় দাড়ির জন্য ঠিক চিনতে পারছি না। আমায় ঠকিও না, সত্যি বলো না, বলো না, তুমি কি মিঠুদা নও? দেখো, মরবার ঠিক আগে শুধু শুধু মিথ্যে কথাই বা বলবো কেন বলো? তোমার গলায় ঠিক এমন একটা টান, আমার ঠিক মিঠুদার মতন লাগে। আচ্ছা, তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই। তুমি আবৃত্তি করতে পারো? আবৃত্তি কাকে বলে তাই জানি না। ও, কোন হাই স্কুলে তুমি পড়তে? অতদূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলুম তো। লেখাপড়া জানো না? লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে কি বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় নাকি? এই যেমন তোমার সাথে কথা বলছি তেমন করে লিখেছি। মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধে হয় না। সব মিথ্যে কথা? কেন লিখলে তবে? বাহ, তো কি করব? লোকে তো ক্ষণিকের জীবনের মধ্যে খুব রোমাঞ্চ খোঁজে, তো তা আমি ওটাই বেশি করে লিখে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে তুমি যদি সান্ত্বনা পাও, কেন তাতে বাদ সাধবো? আর কিছু জিজ্ঞেস করার থাকলে করো। তুমি বই টই কিচ্ছু পড়োনি? না। ও, তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা বলবো না। আদল নিশ্চয়ই আছে, কিন্তু কিন্তু আমি ধরতে পারছি না। তুমি মিঠুদার চেয়ে অনেকটা কালো, কিন্তু কিরকম যেন একটা। কিরকম? বিচ্ছিরি? না না, এ বাবা, বিচ্ছিরি নও, কিন্তু অন্যরকম। মিঠুদার চোখ দুটো যেন কবির মতন ছিল, তেমনি মিষ্টি, তেমনি নরম। আর তোমার চোখ দুটো কেমন যেন ছটফট করে আর জ্বলে। দেখলে মনে হয় তুমি এই যে তোমার হাসিটাও অন্যরকম, যেন সকলকে রেগে ব্যঙ্গ করছো। আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই। এত আলাদা, তবুও কোথায় ভীষণ মিল, আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কয়েকটা কবিতার লাইন আমি তোমায় বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো না, বলো, তারপরের লাইনটা বলো, মনে পড়ছে না? বলো না। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। বলো, তুমি জানো না? তোমার ভালো লাগে না? না, ভালো লাগে না। আমার মনে হয় যেন বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা বলছে, ঢং করছে। ছি, তুমি এরকম করে বললে? না না না, তাহলে তুমি আমার মিঠুদা নও, কিছুতেই নও। আচ্ছা, আমি তাহলে যাই। শোনো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে অযথা সময় নষ্ট করব না। একটু বসো।
এখন আমি তোমাকে দু একটি কথা জিজ্ঞেস করি। আমাকে? তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না, আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞেস করি কেমন? আচ্ছা করো। আচ্ছা, না না, দাঁড়াও, ওই জানলাটা বন্ধ করে দিই। আমরা কথা বলবো, আর আমার পিছনে ওই জানলার ভিতর দিয়ে ফাঁসি কাঠটা হাঁ করে আমার দিকে চেয়ে থাকবে, সেটা হয় না। দেখো, একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে নিজে না এসে তোমার মা, তোমার বাবা কোন আক্কেলে তোমার মতন একটি কচি মেয়েকে এত দূর পাঠিয়ে দিলেন। বাবা নেই আমার, মা বিছানায় পড়ে আছেন, উঠবার ক্ষমতাই নেই। ও, তোমার ডাক নাম কি বললে? মিঠু, তাই না? হ্যাঁ, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্য মা মরতে বসেছে। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন যে মিঠুদা এমন করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করতো প্রতিদিন। আমার ঘুমোবার আগে মাথায় হাত বুলিয়ে একটা কবিতাই আবৃত্তি করত, সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। এই কবিতার সঙ্গে যেন আমাদের গ্রামের আশ্চর্য মিল আছে। আমাদের গাঁয়ের নামও খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা আছে সেই নদীটার নাম অঞ্জনা। আর তাই তো দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা। কি হলো, কেন এমন করে সব হারিয়ে গেল? আমি ফিরে গিয়ে মাকে কি বলবো? তো তোমার নাম তো রঞ্জনা। রঞ্জনা কি? হ্যাঁ, রঞ্জনা মজুমদার। আমার একটা ঘটনা মনে পড়ছে, জানো, তারও তো নাম ছিল মজুমদার। সেও তো তার বোনের নাম বলতো রঞ্জনা। ঠিক ঠিক ঠিক। কিরকম চেহারা? লম্বা, ছিপছিপে, এক মাথা, কালো চুল। হ্যাঁ, সব মিলে যাচ্ছে। তার নাম কি যেন ছিল? অম্বুজ। ও হ্যাঁ, অম্বুজাক্ষ। দাদার ভালো নাম অম্বুজাক্ষ মজুমদার। তাহলে নিশ্চয়ই সে। আমি তখন, আমি আর অম্বুজ কলকাতা থেকে কাজকর্মের চেষ্টা করছি। তাও প্রায় ওই খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনের কথা বলতো বটে। কি বলতো? কত রকম বলতো ওর স্বপ্নের কথা, যে ভবিষ্যতে কেমন করে ও বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এই সব কথা। মাকে টাকা পাঠানোর জন্য পাগল হয়ে উঠেছিল। সকালে বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়ত, তখন অন্ধকারে আমি আস্তে আস্তে গিয়ে তার তক্তপোষে বসে জিজ্ঞেস করতুম, কিছু হলো? কোনো উত্তর দিত না। আমি কিন্তু তাকে বলতুম, চলো না আমাদের আড্ডায়, সেখানে তোমার কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু তাতেও কোনো উত্তর নেই তার কাছে। জানো, অম্বুজ কত চেষ্টা করেছিল টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনার কথা বলি তোমায়, শোনো। কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকে চেঁচাচ্ছে, পকেট মার, পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না না, এ হতেই পারে না, কিছুতেই না। আমার মিঠুদা পকেট মারতেই পারে না। মিঠুদা সবাইকে ভালো হতে বলতো। মিঠুদার কথা মনে করে আমরা কখনো কোনো অন্যায় করতে পারিনি। এ কাজ আমার মিঠুদা কখনো করতে পারে না। নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা কখনো পকেট মারতে পারে? কখনোই পারে না। কিন্তু শহরের লোকে তো ওকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে। তারপর পুলিশ অম্বুজকে ছেড়ে দিলে, কারণ
কোনো প্রমাণ তো ছিল না তার। তারপর কি হলো? তারপর সেই এক কেচ্ছা, কাজ করতে হবে, পয়সা রোজগার করে তার মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানত না যে সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে তবে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে তাকে আমাদের দলের সর্দারের কাছে নিয়ে গেলুম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না সে। এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা তার আর হবে না। তারপর কি করলে মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলুম আমি। তুমি? হ্যাঁ, আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের একজন পুরনো বেয়ারা। সেদিন সে তার মাসের মাইনের টাকাটা তার পুটলির মধ্যে রাখছিল। আমি দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে বাক্স ভাঙিয়ে আমি মেসে মালিকের হাতে দিলুম। খুব অনুনয় করে বলেছিলুম, আর কিছুদিন আমায় থাকতে দিন, আর কিছুদিন আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে, আর কিছুদিন আমি আমি তুমি তুমি বলেছিলে? আমি আমি না না ঠিক আমি না, আমার সামনেই তোমার মিঠুদা মেসের মালিককে বলেছিল আর কি। মিঠুদা বলেছিল? হ্যাঁ, মানে না বলে মানে মানে আমি তাকে বলতে বলেছিলাম আর কি। ও হ্যাঁ, সেই জন্যই সেই রাত্রে সকলে যখন ঘুমিয়ে গেছে, মিঠুদা তখন একটা আবৃত্তি করেছিল রাত জেগে জেগে। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছ? অমন আবৃত্তি আমি কোথাও শুনিনি। আমাকেও দু একটা আবৃত্তি শেখাবারও চেষ্টা করেছিল। কোনটা? কোন আবৃত্তি? সেসব আমার কিছুই মনে নেই, তবে ওই আমরা দুজন একটি গায়ে থাকি ওটা শুনিনি কোনো দিনও। ও, সেদিন রাত্রে কি আবৃত্তি করেছিল মিঠুদা? আমার আবার কথা মনে থাকে না অত। ওই যে কি যেন ছিল, অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যানে নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্রাকাশে। একি তোমার গলা যে একেবারে একেবারে মিঠুদার মতো, ঠিক মিঠুদা যেভাবে বলতো। তুমি নিশ্চয়ই মিঠুদা, নিশ্চয়ই। কিছুতেই না। আমার নাম, আমি তো বলেছি আমার নাম কৌশিক গুপ্ত, আমার বাবা ঈশ্বর গুপ্ত, আমার বাড়ি বাঁকুড়া জেলা। বাড়ি থেকে পালিয়ে এসেছিলুম, লেখাপড়া আমি কিচ্ছু জানি না, কিছু না। ও, তুমি মিঠুদার সঙ্গে এতদিন ছিলে? হ্যাঁ। তারপরে কি হলো? মিঠুদার কি হলো? সেখান থেকে সে কোথায় গেল জানো কিছু? হ্যাঁ জানি, ওই পূর্ণ নাকি নাকি পূর্ণ অর্ধকুম্ভ। হ্যাঁ হ্যাঁ, ওই তখন আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছি। স্নান করে উঠেছে এমন সময় একটি মেয়ে কোত্থেকে চিৎকার করে কেঁদে উঠল, কে কোথায় আছো? আমার ছেলে ডুবে যাচ্ছে, তাকে খুঁজে এনে দাও। কে একজন বলছে, ওই দূরে দেখা যাচ্ছে। ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে। অনেকেই লাফিয়ে পড়লো জলে, অম্বুজও লাফিয়ে পড়লো জলে। হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর 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 সবাই এক এক করে উঠে এলো, কেউ খুঁজে পায়নি বাচ্চাটাকে। হঠাৎ চিৎকার উঠলো, বান আসছে, বান আসছে। সবাই ভয়ে জল থেকে উঠে পড়ল। দূরে তখন বান দেখা যাচ্ছে। সেই সময় হঠাৎ জলের উপর থেকে শুনতে পেল, নিন আপনার ছেলে। লোকে দেখে বুকের কাছে বাচ্চাটাকে চেপে ধরে, তাতে কোনো রকমে জল কাটতে কাটতে অম্বুজ মজুমদার এগিয়ে আসছে। ছেলেটিকে তার কাছ থেকে একজন তাড়াতাড়ি গিয়ে তুলে নিলে। কিন্তু ক্লান্ত অম্বুজকে তোলার কথা যে কারোর তখন মনে পড়ল না। আর বান এসে তখন তীরে আছাড় খেয়ে পড়ল। কিন্তু আমার মিঠুদা কোথায় গেল? কেউ জানে না, কেউ না।
সে তো খুব বড় লোক ছিল। সে জ্ঞানী ছিল না, ধনী ছিল না, সে বড় করে সমাজের কোনো উপকার করতে পারেনি, কিন্তু সামান্য এতটুকু উপকার সে করেছিল। একটা একটা মায়ের বাচ্চাকে সে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেইটুকু কাজের তো কেউ দাম দিলে না। তার হাতটা ধরে তাকে একটু সাহায্য করার দরকার ছিল, হাতটা ধরে তাকে টেনে তোলার দরকার ছিল, সেটা কারোর মনে হলো না। সেই জন্য বোধহয় সমুদ্রের বান তাকে সমুদ্রেই নিয়ে গেল। না 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 না। শোনো শোনো, তুমি তো ভীষণ বোকামি। এত বড় বীর যার ভাই, সে কখনো এমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য? হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এ কাজ, মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদা ছাড়া কেউ পারতো না, কেউ না। তবে হ্যাঁ, তাহলেই দেখো যে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে, কিংবা ধরো আমার মতন মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না। আমি আমি মিঠুকে ঘেন্না করতাম। সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সকলের মুখ উজ্জ্বল হয়েছে। এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা মা তখন এমন বীর ছেলেকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন, তাই না? তখন সেই মায়ের চোখের জলে আমাদের অম্বুজের স্বর্গে যাবার পথের কুয়াশা একেবারে কেটে যাবে, একেবারে কেটে যাবে। তুমি সত্যি সত্যি বলছো না মনে কষ্ট পাচ্ছি বলে মিঠুদার নামে একটা গল্প বানিয়ে বলছো? মিঠু চলে গেছে, আমিও তো চলে যাব। এই সময় আমার সবচেয়ে প্রিয় যে লোক পৃথিবীতে, তার নামে মিথ্যা কথা বলে আমার লাভ কি হবে রঞ্জনা বোন? তুমি আমাকে বোন বললে? তুমি আমার দাদা হলে তাহলে? হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়? মাকে গিয়ে কি বলবো তোমার কথা? বলে দাও। মাকে বলবে যে তার এই অভাগা, এই দিশেহারা অজানা ছেলেকে তিনি যেন ক্ষমা করেন। মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সেটা তার মন্দ ভাগ্য। কিন্তু আজ এখানে এই জেলের মধ্যে ওই দেখো না, ওই ঘড়ির মধ্যে দিয়ে হু হু করে চলে যাচ্ছে সময়। তুমি ওকে সাক্ষী রেখে একটা দাদা পেলে, আর আমি আমার বোন পেলাম। এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কি দিই, কি একটা কি 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 দেব তোমাকে? এই তো এই এই একটা খাম রয়েছে আমার কাছে। এতে আমার রোজগারের 2000 টাকা আছে বোন। না না, এই টাকা আমি নিতে পারবো না। না না। নাও রঞ্জনা, নাও। নেব না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে? আচ্ছা দাও। এই টাকা দিয়ে তুমি দুটো হার গড়াবে, একটা তোমার, একটা মায়ের। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। এই লকেটের দিকে তাকালেই তোমার দাদার কথা মনে পড়বে। আর এই দাদার কথা, ভাইফোঁটার দিন যদি হঠাৎ তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে সেই জলের ফোঁটা আমার কপালে গিয়ে নিশ্চয়ই পড়বে, আর সেখানে সেই জলের ফোঁটা জল জল করবে। তাই হবে দাদা, তাই হবে। তোমাকে একটা প্রণাম করব। প্রণাম? আমাকে? হ্যাঁ। করো। আমি কি বলে তোমাকে আশীর্বাদ করব? না না না, আমি তো আশীর্বাদ করতে পারবো না। তুমি যাও, এবার যাও বোন। আমার যাবার সময় হয়েছে, আমার যাবার সময় হয়েছে।
আমি যাই, মাকে গিয়ে তোমার কথা বলবো, মিঠুদার কথা বলবো, সব বলবো, সব। যাও বোন। যাও রঞ্জনা, বোন আমার। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গায়ে গাই যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এই যে সময় হয়ে গেছে। বাবা কৌশিক, তুমি তো ভগবানের নাম শুনলেই জ্বলে ওঠো, কিন্তু বাবা এ সময় একটু গীতা শুনতে হয়। আমি পড়ি, তুমি একটু কান পেতে শোনো। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্য শাশ্বতো হয়ং পুরাণো, ন হন্যতে হন্যমানে শরীরে। वेदा विनाशिनं नित्यं य एनमजमव्ययं, कथं स पुरुष पार्थकं घातयति हस्तिकं। वाशांसि जीर्णानि यथा विहाय, नवानि गृह्णाति नरोः पराणि, तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देहि। नैनं छिन्दन्ति शास्त्राणि, नैनं दहति पावकः, না চৈন্যং ক্লেদয়ন্তাপো, একটি গাঁয়ে না থাকি, শোষয়তি মারুতঃ। সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো যায় গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।